এই যে গণমাধ্যমে এই মুহূর্তে যদি আপনি দেখেন যে আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাশ, আমরা আলোচনাগুলো করছি, সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2006 সেটি পাশ, মানে আপনি যদি জুলাই গণঅভ্যুত্থানের জায়গা, চাওয়ার জায়গা ফ্যাসিস্টের পতন, সেটিকে আইনের মধ্যে আনা, বা এই যে দায় মুক্তির জায়গাটা, এটি বড় বড় একটা আন্দোলনের জায়গা ছিল, কি বলা যায়, এটি বড় আকারে চাওয়া ছিল, সেটিও কিন্তু শুরুতেই আইনে পরিণত হলো। মানে এর মধ্য দিয়ে আপনি যদি সংবিধানের জায়গাটা আপনি বলছিলেন, সংস্কার, যেটি মামুন ভাই বলছিলেন, সংবিধান তো আসলে সংস্কার তো হয় না, এটা সংশোধনী হয়। এখন আমার কথা, ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ কিনা, যে আপনি সেটিকে সংস্কার বলেন অথবা সংশোধন বলেন, আপনি ইন্টেনশনটার মধ্যে পজিটিভিটি খুঁজে পান কিনা, নাকি একদমই পুরো নেগেটিভ আপনি যেভাবে সরলীকরণ। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে জুলাই বিপ্লবীদেরকে দায় মুক্তির ব্যাপার। এটাকে আমাদের এখানে সূক্ষ্ম একটা রাজনীতি আছে, শব্দের রাজনীতি এখানে খুব স্পষ্ট। প্রথমত হচ্ছে জুলাই আন্দোলনটা কি আসলে এই দেশের জনগণের কোনো দায় ছিল কিনা, বা আন্দোলনকারীরা এই আন্দোলন করে কোনো দায় দায়িত্ব নিচ্ছে কিনা, বা অপরাধ করছে কিনা। দায় মুক্তি মানে হচ্ছে আপনি সে অপরাধ করছে তাকে মুক্তি দিলেন, ইন্ডেমনিটি দিলেন, এটা তো আইনের ভাষা। হ্যাঁ, এখন আপনি দায় দিলেন। এখন কি আমরা কি জুলাই আন্দোলন করে কি মানে কোনো অপরাধ করেছি? এই চাওয়াটাও কিন্তু আমি আপনাকে সেটাই বলছিলাম যে আপনি এখানে আমাকে করুণা দেখাচ্ছেন, ভিক্ষা দেখাচ্ছেন। আমরা তো জুলাই আন্দোলন করে দেশকে মুক্ত করেছি, তাহলে এটা দায় হবে কেন? এই জন্য আমরা বলেছি অনেক জুলাই যোদ্ধার কিন্তু এই দাবিটা ছিল, গণভোটের রায়টা বাস্তবায়ন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। এখন মামুন ভাই যেটা বললেন, সংবিধান বাতিল হয়, রহিত হয়, সংশোধন হয়, সংস্কার হয় না, তাহলে এটা কি আপনারা নির্বাচনের ইশতেহার ঘোষণার দিন জানতেন না? এটা এদের সংবিধান সংস্কার হয় না, ইশতেহারে কেন সংস্কার লিখলেন? আপনার 31 দফার প্রথম দফাটা কেন সংস্কার লিখলেন? 17 বছর কেন বললেন এটা সংস্কার করা দরকার? যখন আপনার বিরোধী দলে থাকেন তখন এই সংবিধানটা সংস্কার কথা মনে হয়, তখন মনে হয় না আপনাদের এটা সংস্কার হয় না? মূলত হচ্ছে আপনারা এখন এখানে আত্মপ্রতারণা করেছেন, জনগণের সাথে নির্বাচন আগে প্রতারণা করেছেন, এখন বলতেছেন এটা সংস্কার হয় না। অবশ্যই সংস্কার হয়, এই জন্যই আপনারা লিখেছেন, আমরা এটাই মনে করি। আমরা ভুল করে আপনারা এটাকে সংস্কার লিখেছেন ইশতেহারে 31 দফায়, আমরা এরকম মনে করি না। আর যদি আপনারা ভুল করে লিখে থাকেন তাহলে জনগণের কাছে ক্ষমা চান, আমি সংস্কার লিখছি এই জন্য। এখন বিএনপি দেখেন, ভাই একটা কথা বললো যে বিএনপিকে আমরা এখন পর্যন্ত বৈধ সরকার মনে করি কেন, বা এটা আপনি বলেছেন। হ্যাঁ, বা এটা এই ব্যাখ্যাটা আমি দিই। দেখেন, বিএনপি 51% জনগণের ম্যান্ডেট পেয়ে সে দেশ পরিচালনা করছে, আমাদের মানে শাসক, আমরা এটা ধরে নিলাম তার ম্যান্ডেট আছে। এখন বিএনপির যে ম্যান্ডেটের প্রতি আমরা সম্মান দেখাচ্ছি 51%, তার কারণে তো সে আমার বৈধ শাসক। এখন সে যদি 70% জনগণের গণভোটের এই রায়কে, ম্যান্ডেটকে সে যদি সম্মান না দেখায়, সেটাকে বৈধ না মনে করে, তাহলে 70% জনগণের কি কোনো দায় আছে বা ঠেকা পড়ছে যে বিএনপির 51%কে সে বৈধ মনে করবে? 70% জনগণকে সে যদি বৈধতা না দেয়, তাহলে 70% জনগণ বিএনপির 51% ম্যান্ডেটের সরকারকে বৈধতা দিবে কিনা এ নিয়ে যথেষ্ট আলাপ আছে। বরং 70% মানে আলাপটা আছে, এই 70% তাহলে কি করবে বিএনপিকে? আপনাকে তো আমি ম্যান্ডেট দিলাম সংবিধান সংস্কারের জন্য, সংবিধান সংস্কার পরিষদ করার জন্য। আপনি যদি এটা না করেন, আপনি দায়িত্ব ছেড়ে দিবেন। আপনাকে একটু আপনি দায়িত্ব ছেড়ে দিবেন। 70% যে ভোট কাস্ট হয়েছে, এর মধ্যে আপনি 51% হচ্ছে বিএনপি। তা আপনার এই 70%-এর কিন্তু যে হ্যাঁ ভোট, এর মধ্যে বিএনপির ভোট, না, বিএনপি পুরোটা হ্যাঁ ভোট পড়ে নাই। আমি তো বলিনি বিএনপির ভোট আছে, আমি বলছি যে বিএনপির ভোট আছে না? হ্যাঁ, এর মধ্যে বিএনপি, আপনার যদি 50 জন থাকে, বিএনপি 20 জন আছে না? আচ্ছা, আমি আপনাকে বলি, শুনেন, বিএনপি 51% ম্যান্ডেট পাইছে। তো আপনি আবার বিএনপি ধরেন, বিএনপি 51%-এর মধ্যে মনে করেন, আচ্ছা আপনি 15% লোক মনে করেন বা এটা হা ভোট দিচ্ছে, আর 35% বিএনপির না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। না, এখন হা ভোট আলাদা যদি আপনারা বলেন বিএনপি কে ত্যাগ করে, তাহলে বিএনপির ম্যান্ডেট কত শতাংশ আসে? 35%। একটু বলেন, বিএনপি কোথায় বলেছে যে এই যে হ্যাবট হয়েছে, জয়ী হয়েছে, তারা সেটাকে ওন করে না? কোথায় বলেছে? প্রথম দিনে তো সে বলেন, একটা বলেন যে একজনের বক্তব্য দেখান যে সে বলেছে যে আমরা এটাকে ওন করি না। হ্যাঁ, দেখেন, আমি আরেকটা বিষয় বলেন, বিএনপির সংবিধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি এবং জামাত যে জোট, তারা কত সংখ্যক ভোট পেয়েছে? আমি আপনাকে না আগে বলেন, আপনি বললেন
আপনি যদি বলেন যে এনসিপি এবং জামাত জোট 30% বা 20% ভোট পেয়েছে, তাহলে হ্যাঁ ভোট পেয়েছে 70%, তাহলে বাকি 40% তো বিএনপির ভোট। বিএনপি ভোট পায়নি সে তো বলছে না, সে না 40% আপনার চেয়ে বেশি। হ্যাঁ, আমরা তো অস্বীকার করি তাহলে না। হা ভোটের অংশীদারিত্ব বিএনপির বিএনপির বেশি। আমি তো আপনি হ্যাবট করে গলা ফাটাবেন, না, আমার বেশি। যখন আপনি গণভোট মানবেন না তখন তো সে বিএনপির সাথে থাকবে না। আপনাকে সে তো একজন বক্তব্য দেখান যে আপনি গণভোটের মানে নাই বিএনপি। আচ্ছা, আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে যারা গণভোট দিয়েছে এবং আপনি যে গণভোটে হাত দিয়েছে এবং সংস্কার বিএনপি পরিষদ- ভোট দিয়েছে, তারা মনে করছে বিএনপি সংস্কার করবে, এজন্য এবং বিএনপি আপনি বলেন যে সংবিধান সংস্কার পরিষদ আমি কথা শেষ করি, বলেন। একটু শেষ করি। জি। যারা বিএনপি কেও ভোট দিয়েছে, হায়ও ভোট দিয়েছে, তারা মনে করছে বিএনপি সংবিধান সংস্কার করবে এবং বিভিন্ন সংস্কার অধ্যাদেশগুলো ঠিক রাখবে, এই জন্য তো তারা বিএনপি কে ভোট দিয়েছে এবং হায়ে তো ভোট দিয়েছে। এখন যদি বিএনপি সংস্কার না করে এবং সংবিধান সংস্কার না করে, তাহলে তাদের পুরো সমর্থন তো তারা প্রত্যাহার করে নেবে বিএনপি থেকে। তাহলে বিএনপির এত বেশি মেজরিটি নাই, ভোটের মেজরিটি তো নাই। আচ্ছা শিশু ভাই, আমি শেষ করি। আর আপনি বললেন যে বিএনপি কোথায় গণভোটের রায়কে অস্বীকার করছে। বিএনপি নির্বাচনে স্পষ্ট বলেছে আমরা 2টি শপথ নিব। গণভোটের রায়ের পরে যে সংবিধান সংস্কার পরিষদের একটি শপথ আর একটা সংসদ সদস্য শপথ, সে শপথটা না নিয়ে এই যে গণভোটের রায়কে সে সরাসরি অস্বীকার করেছে এবং সে বলছে এটা এখন সংবিধানে নাই। সে এখন সংবিধানের দোহাই দিচ্ছে, যেমনটি সে সংবিধানের দোহাই দিত, সংবিধানে এটাকে ধারণ করে যেমনটি সে শপথের সংবিধানের দোহাই দিত। 1996 সালে একটা সেটেল ইস্যু ছিল, তত্ত্বাবধায়ক সরকারের একটা সেটেল ইস্যু, এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সবাই অর্জন করে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওইটাকে বিএনপি সংবিধানের দোহাই দিয়ে মিথ্যাচার করে বলেছে সংবিধানে নাই। 96-তে একটা গায়ের জোর ইলেকশন করেছে এবং ওই ইলেকশন করে বিএনপি 15 দিন সরকার লাস্টিং করেছে। এখন আমি বলি, বিএনপি ওই সময় সংবিধানের দোহাই দিয়েছে, এখন যদি বিএনপিকে বলি বিএনপি সংবিধানের দোহাই দেয়, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয় প্রধান বিচারপতির পদ থেকে এসে, এটা কোন সংবিধানের অধীনে ছিল? এটা কি তখন সংবিধানের অধীনে ছিল? রাষ্ট্রপতি সাহেব প্রধান বিচারপতি থেকে প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন, সংবিধানের অধীনে ছিল না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকার থেকে আবার তার শপথে ফিরে যাবেন, সেটা কি সংবিধানে ছিল? তখন তো খুব মজা লাগছে, কারণ তখন 91-তে বিএনপি ক্ষমতায় আসছে। ওই সময় সংবিধানে যদি ভায়োলেশন হয় কোনো সমস্যা হয় না, রাজনৈতিক ঐক্যমত দিয়ে হয়ে যায়। এখন সব জায়গায় বিশেষ পরিস্থিতি আর একটা সরকারের যখন সে আর সুবিধা হয় তখন সে রাজনৈতিক ঐক্যমতকে পছন্দ করে, আর যখন সে বিপদে পড়ে তখন সংবিধান দেখায়।